আসসালামু আলাইকুম সুপ্রিয় বিজ্ঞান শিক্ষার্থীরা। এইচএসসি শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তার আগে আমি আমার পরিচয় করে দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মুকিত, সহকারী অধ্যাপক, ঢাকা দক্ষিণ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, ইতিমধ্যে এই সরকার প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমরা দেখেছ। এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে। দেখো, রসায়ন প্রথম পত্র থেকে আমি একটি সৃজনশীল প্রশ্ন উদ্দীপক সহ একটি সৃজনশীল প্রশ্নের নমুনা দিয়েছি। এখানে উদ্দীপকটি হলো এম একটি আলফা কণা, আর এখানে একটি পরমাণুর গঠন দেওয়া আছে, গঠন চিত্র। এই এখানে আছে মধ্যখানে আছে কি কিউ, একটা প্রতীক, এটি নিউক্লিয়াসের প্রতীক, আমরা সবাই জানি। আর এখানে আছে যে একটা ইলেকট্রনের চিত্র, অর্থাৎ মোট একটি পরমাণুর গঠন চিত্র এখানে দেওয়া আছে। এর আলোকে এখানে সৃজনশীল প্রশ্নের 4টি অংশ থাকে। আমরা জানি ক অংশে থাকে জ্ঞানের প্রশ্ন, যেটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্টতা নেই। প্রশ্নটি হলো জ্ঞানমূলক প্রশ্ন, অরবিট কি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হিলিয়াম আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, ব্যাখ্যা করো। হিলিয়াম আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য কি না ব্যাখ্যা করো। এটি হচ্ছে অনুধাবনের প্রশ্ন। গ আছে উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই যে উদ্দীপকটি রয়েছে, এর কৌণিক ভরবেগ নির্ণয় করার জন্য বলা হয়েছে এর তাত্ত্বিক একটা গাণিতিক সমস্যার সমাধান করে নিতে হবে। আর উচ্চতর দক্ষতায় ঘতে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তা হলো এম কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করে। এই যে এম কণা, আলফা কণা এখানে দেওয়া আছে, এম কণা বা আলফা কণার সাহায্যে এই যে পরমাণুটি রয়েছে তার মধ্যে কিউ যে কণাটি রয়েছে তা কিভাবে শনাক্তকরণ করা হয় তার ব্যাখ্যা প্রদান করতে হবে। এই প্রশ্নটি একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কি করব? প্রথমে জ্ঞানের প্রশ্নটি দেখি, অরবিট কি। তার উত্তরে আমরা বলবো বোর অ্যাটম মডেল অনুসারে আমরা জানি নিউক্লিয়াসের বাহিরে ভিন্ন ভিন্ন কক্ষপথ রয়েছে। এই কক্ষপথে ইলেকট্রন আবর্তনের যে কক্ষপথগুলো রয়েছে তাই হচ্ছে অরবিট, এদেরকে অরবিট বলে। এখন আমরা এই যে একটি শক্তি স্তর রয়েছে, এটিও একটা অরবিট, এবং বিভিন্ন পরমাণুতে ভিন্ন ভিন্ন অরবিট রয়েছে। এগুলোকে আবার শেলও বলা হয়। হ্যাঁ, ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা এদেরকে চিহ্নিত করা হয়। কে শেল, এম শেল, এল শেল, এম শেল, এন শেল, এগুলি হচ্ছে মূলত অরবিট। তাইলে আমরা সংক্ষেপে কি বুঝলাম অরবিট ইজ দ্য path of moving electrons, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণনের পথকেই, অর্থাৎ একটি পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের ঘূর্ণনের যে কক্ষপথ বা ঘূর্ণনের যে পথ সেটি হচ্ছে অরবিট। আচ্ছা, এখন দেখি এখানে দেওয়া আছে অনুধাবনের প্রশ্ন, হিলিয়াম আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য কিনা। বোর অ্যাটম মডেল অনুসারে আমরা জানি যে কোনো একটি ইলেকট্রন যখন তার শক্তিস্তর পরিবর্তন করে তখন শক্তির শোষণ ঘটে অথবা শক্তির বিকিরণ ঘটে। আমরা এই বোর তত্ত্ব অনুসারে শুধুমাত্র একটি মাত্র ইলেকট্রন যখন স্থানান্তরিত হয়, বোর অ্যাটম মডেল অনুসারে এই বর্ণালীর ব্যাখ্যা করা হয়েছে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যখন একটি ইলেকট্রন স্থানান্তরিত হয় নিম্ন শক্তির অরবিটাল হতে উচ্চ শক্তির অরবিটালে, যখন ইলেকট্রন গমন করে তখন শক্তির শোষণ ঘটে। আবার
উচ্চ শক্তির অরবিটাল হতে যখন নিম্ন শক্তির অরবিটালে স্থানান্তরিত হয় তখন শক্তির বিকিরণ ঘটে। এই শক্তির শোষণ বা বিকিরণ সম্বন্ধে বোর-এটম মডেল অনুসারে একটি মাত্র ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, হাইড্রোজেনের ক্ষেত্রে বিশেষ করে, অথবা এ ধরনের পরমাণু বিশেষ করে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন, এই ধরনের আয়ন একটি মাত্র ইলেকট্রন যখন স্থানান্তরিত হয়, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম আয়ন বা লিথিয়াম আয়নের ক্ষেত্রে যে ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে যে বর্ণালীটি সৃষ্টি করা, যে বর্ণালী সৃষ্টি হয় বোর-এটম মডেল অনুসারে, সেই বর্ণালীটি শুধু ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয় বোর-এটম মডেল অনুসারে। কিন্তু অধিক সংখ্যক ইলেকট্রন যখন স্থানান্তরিত হয় একসাথে বোর-এটম মডেল অনুসারে, তার যে অধিকত যে অসংখ্য বর্ণালী সৃষ্টি হয় তার ব্যাখ্যা প্রদান করা হয়নি। সুতরাং হিলিয়াম আয়নের ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র একটি ইলেকট্রন শক্তিস্তর পরিবর্তন করে বা স্থানান্তরিত হয়। সুতরাং হিলিয়াম আয়নের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব বোর-এটম মডেল অনুসারে। হিলিয়াম আয়নের যে ইলেকট্রনের হিলিয়াম আয়নের ক্ষেত্রে বোর তত্ত্বটা প্রযোজ্য হয়, এটি আমরা বলতে পারি। এই ব্যাখ্যাটি প্রদান করতে হবে অনুধাবনের ক্ষেত্রে। তৃতীয়ত দেখো এখানে কি আছে, এই প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ভরবেগ নির্ণয়ের জন্য যে সূত্রটি বোর-এটম মডেল অনুসারে আমরা পাই, যে কৌণিক ভরবেগকে mvr দ্বারা প্রকাশ করা হয়, mvr সমান nh2π। এখানে এই যে বলা হয়েছে যে এই পরমাণু, উদ্দীপকের যে পরমাণু, নিউক্লিয়াসের বাইরে একটি মাত্র কক্ষপথ আছে। সুতরাং এখানে যে ইলেকট্রনটি প্রথম শক্তিস্তর, সুতরাং এখানে n এর মান হবে কি 1, আর h এর মান হবে 6.626 ইন্টু 10⁻⁻34, আর নিচে আছে 2 ইন্টু পাইর মান হচ্ছে 3.14 জুল পার সেকেন্ড। এখন এই যে সমস্যাটি, গাণিতিক সমস্যা, আমরা যদি একে সমাধান করতে যাই তাহলে যে রেজাল্টটি আসবে তা হবে 1.055, অর্থাৎ 1.055 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটি হচ্ছে এই গাণিতিক সমস্যার আনসার বা সমাধান বা সমাধানকৃত উত্তর। অর্থাৎ mvr বা m হচ্ছে ইলেকট্রনের ভর, b হচ্ছে তার বেগ, কৌণিক বেগ, আর হচ্ছে তার ব্যাসার্ধ, ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বলা যায় বা ব্যাসার্ধ বলা যায়। আর সম্পূর্ণটি mvr দ্বারা কৌণিক ভরবেগ প্রকাশিত হয়, যার মান হচ্ছে nh/2h। এখানে n হচ্ছে ওই যে প্রথম n এর মান হলো কক্ষপথ, এখানে প্রথম কক্ষপথ, n এর মান হচ্ছে 1, আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 ইনটু 10⁻⁻34, আর এখানে 2π, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, 2টা কনস্ট্যান্ট, পাইটাও কনস্ট্যান্ট, পাই এর মান হচ্ছে 7/22 বা 3.14। এই মানগুলো পুট করে আমরা যদি ক্যালকুলেশন করি ইউজিং এ ক্যালকুলেটর, we may get the value 1.055 into 10⁻⁻34 জুল সেকেন্ড। এভাবে আমরা এই সমস্যাটির সমাধান করে নিতে পারি। সুতরাং উপরের পরমাণুর বা উদ্দীপকের প্রদত্ত পরমাণুটির ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে 1.055 into 10⁻⁻34। এবার আমরা দেখব ওই যে উদ্দীপকের যে সৃজনশীল প্রশ্নটির
উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটি চাওয়া হয়েছে, এখানে প্রশ্নটি চাওয়া হয়েছে এম বা আলফা কণা দ্বারা এই যে উদ্দীপকের যে পরমাণুটি রয়েছে, এই পরমাণুটির কিউ কে শনাক্তকরণ কিভাবে করা হয় তা আলোচনা করো বা তা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্নটা চাওয়া হয়েছে। এই প্রশ্নের জন্য এখানে কিউ বলতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নিউক্লিয়াস। সেটা পরমাণুর যেহেতু ভিতরে কেন্দ্রে আছে, সেটা নিউক্লিয়াস। তাহলে এই আলফা কণার মাধ্যমে আমরা একটি পরমাণুর নিউক্লিয়াস কিভাবে শনাক্তকরণ করা হয় তা আলোচনা করব। আর এর আলোচনার জন্য রাদারফোর্ড অ্যাটম মডেলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি আমাদেরকে আলোচনা করতে হবে আর তার ব্যাখ্যা দিতে হবে। আমরা এই পরীক্ষাটি হচ্ছে এরকম, যেমন এই যে ধনাত্মক কিছু কণা দেখা যাচ্ছে, এই হিলিয়াম কণাগুলো ধনাত্মক কণা বা ধনাত্মক ছাড়যুক্ত কণা। যখন একটি পরমাণুর মধ্যে পতিত হয়, তখন এই পতিত হয় এবং তার অপর পাশে জিঙ্ক সালফাইডের একটি পর্দা দেওয়া হয়। জিঙ্ক সালফাইডের একটি পর্দা এরকম দেওয়া হয়, এটি হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা হচ্ছে এটি। আর পরমাণুর মধ্যখানে নিউক্লিয়াস আছে, আর এই যে বহিস্থ শক্তি স্তরে বিভিন্ন ভিন্ন কক্ষপথে ভিন্ন অনেকগুলো ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো আবার ঋণাত্মক চার্জযুক্ত কণা, আর নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণা। এটা আমাদের আগে থেকে জানা আছে। তারপরেও এই পরীক্ষাটি যখন আমরা করব, তখন নিউক্লিয়াসের অস্তিত্ব বা বোঝার জন্য বা শনাক্তকরণের জন্য এই রেখাটি, এই আলফা কণাগুলা যখন পরমাণুর উপর পতিত হয়, তখন আমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে কতগুলা কণা সোজা পথে চলে যায়, চলে গিয়ে এই জিঙ্ক সালফাইড পর্দাটিকে আলোকিত করে। আবার কিছু সংখ্যক কণা বেঁকে যায় বা বাঁকা পথে দিক পরিবর্তন করে, আর খুব অল্প সংখ্যক কণা, প্রায় বলা হয় যে 20,000-এর মধ্যে একটি কণা কি করে সোজা যাইয়া বিপরীত দিকে ফিরে আসে। এই পর্যবেক্ষণ করলে আমরা এই পর্যবেক্ষণগুলো আমরা দেখতে পারি। তার কারণ কি, এখন সিদ্ধান্তে আমরা উপনীত হই যে কিছু সংখ্যক আলফা কণা সোজা পথে চলে যায়। তার কারণ হচ্ছে এই যে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের তুলনায় অনেক বেশি, বা ইলেকট্রনের ভর আলফা কণার ভরের তুলনায় নগণ্য। এই জন্য এই আলফা কণাগুলো কি করে, যখন এই পরমাণুর উপর পতিত হয়, তখন সে বাধাগ্রস্ত হয় না, সোজা পথে চলে যায়। এভাবে দুটি দেখানো হয়েছে এখানে। এই আলফা কণাগুলা জিঙ্ক সালফাইড এর পর্দার উপর পতিত হয় এবং আলোকিত করে, জিঙ্ক সালফাইডের আলোকচ্ছটা সৃষ্টি করে। কিছু সংখ্যক আলফা কণা বিকর্ষিত হয়। তার কারণ হলো যে আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, আর পরমাণুর ভিতরে যে অংশটি রয়েছে, আলফা কণা একটি ভারী কণা, পরমাণুর কেন্দ্রে যেটি রয়েছে সেটিও ভারী। এর জন্য তার দ্বারা এবং সমছাড়যুক্ত হওয়ার কারণে এটি বিকর্ষিত হয়। এই কিছু কণা বিকর্ষিত হয়, আর খুব অল্প সংখ্যক কণা ঠিক বিপরীত দিকে ফিরে আসে। তার কারণ এই কণাটি যেহেতু ফিরে আসে, তার কারণ সিদ্ধান্ত হিসাবে রাদারফোর্ড বলেছেন যে হয়তো তার ভিতরে ভারী কিছু আছে যা আঘাত তা থেকে ফিরে আসে, অথবা তার সমাচারযুক্ত এমন কিছু কেন্দ্রের মধ্যে রয়েছে যার জন্য সে সোজা বিপরীত দিকে ফিরে আসে। এই যে কেন্দ্রটা, তার বৈশিষ্ট্য
অনুসারে যেহেতু সে সমান ছাড় বহন করে, সেটি ধনাত্মক চার্জযুক্ত এবং রাদারফোর্ড এর নাম দিয়েছে নিউক্লিয়াস। এই জন্য যে কিউ যে কণাটি রয়েছে তা শনাক্তকরণ আমরা এই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে করে নিতে পারি। যাকে বলা যায় এক্সিস্টেন্স অফ নিউক্লিয়াস ইন অ্যাটম বাই রাদারফোর্ড অ্যাটম। সুতরাং শিক্ষার্থীরা, এই চিত্র দ্বারা আমরা খুব সহজে এই যে কিউ যে প্রতীকটি রয়েছে তা খুব সহজে, কিউ হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে আমরা যে কোনো একটি পরমাণু নিউক্লিয়াস এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে খুব সহজে শনাক্ত করে নিতে পারি। এভাবে আমরা এই যে উদ্দীপকের যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, জ্ঞান, উদ্ভাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা যদি খাতায় সুন্দরভাবে লিখি, নিজের ভাষায় লিখলে অসুবিধা নাই, তাহলে তোমরা নিশ্চয়ই সফল হবে। এভাবে যে কোনো একটি বিষয়বস্তু সম্বন্ধে যদি ধারণা থাকে, প্রশ্নটি যেভাবেই আসুক না কেন, অ্যাসাইনমেন্ট আকারে আসুক, সৃজনশীল আকারে আসুক, অথবা বহু নির্বাচনী আকারে আসুক, মূল কথাটা হচ্ছে আমি আগে যে ক্লাসগুলো করেছি ইতিমধ্যে, সেই বিষয়বস্তুর আলোকে তুমি প্রশ্নের উত্তরটি করে নিতে হবে। প্রাসঙ্গিক উত্তর হতে হবে, প্রশ্ন অনুযায়ী উত্তর করে নিলে অবশ্যই তুমি ভালো ফলাফল পাবে। এই আশা করি আগামী পরীক্ষায় তোমরা ভালো করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সাফল্য কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।